নমস্কার সকলকে। আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিসএবিলিটি। ডিসএবিলিটি কি? লার্নিং ডিসএবিলিটি বিষয়টাই বা কি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রাইমারি ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বিষয়টা টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। আবার যারা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের জন্য আমরা যারা প্রিপারেশন নিচ্ছি তাদের ক্ষেত্রেও কিন্তু এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ লার্নিং ডিসএবিলিটি থেকে সাধারণত প্রশ্ন আসে। তো চলো আজকে শুরু করি। প্রথমে আমরা দেখে নিই ডিসএবিলিটি বিষয়টা কি। এক শারীরিক, মানসিক এবং স্নায়বিক অবস্থার কারণে কোনো ব্যক্তির যদি কোনো নির্দিষ্ট কাজ করতে সমস্যা হয় বা কোনো আচরণের সমস্যা থাকে, সেটাকে আমরা বলি ডিসএবিলিটি। এবার ডিসএবিলিটির মধ্যে কি কি থাকতে পারে? একটা হচ্ছে যেমন শারীরিক অক্ষমতা, যেটাকে আমরা ফিজিক্যাল ডিসএবিলিটি বলে থাকি, যেমন হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা। আর একটা হচ্ছে দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তির ক্ষেত্রে সমস্যা, সেটা এক ধরনের ডিসএবিলিটি। আর রয়েছে সেটা আমরা পড়বো, সেটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটি। লার্নিং ডিসএবিলিটি মানে হচ্ছে শিখনে অক্ষমতা, এই সরাসরি আমাদের সাথে যুক্ত। অর্থাৎ একটা বাচ্চা সে স্কুলে আসছে, তার আচরণ দেখে আমাদের বুঝতে হবে যে তার মধ্যে কি প্রতিবন্ধকতা রয়েছে। যেমন আমরা এই যে এখন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যখন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, তখন সেখানে আমরা দেখেছিলাম যে প্রোগ্রেস রিপোর্ট কার্ডের কতগুলো পার্ট রয়েছে, যেখানে আমরা ফরম্যাটিভের তাদেরকে নাম্বার দিয়েছি, এখানে তাদের আমরা নাম্বার দিয়েছি সামাটিভের ক্ষেত্রে, তাদের আচরণের ওপর নাম্বার দিয়েছি, যেখানে গ্রেড দিয়েছিলাম ABCD। সেখানে আমরা সেই তোমাদেরকে দেখানোর সময় দেখিয়েছিলাম যে কারোর লজিক স্মার্ট, কারোর ক্ষেত্রে ডান্সিং এর প্রতি ইন্টারেস্ট আছে, বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে একটা পার্ট ছিল এই যে লার্নিং ডিসএবিলিটি নিয়ে, এবং এই লার্নিং ডিসএবিলিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের বাচ্চাদেরকে পর্যবেক্ষণ করে, দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে তারপর কিন্তু ওই ছকটা আমাদের ফিল আপ করা উচিত। লার্নিং ডিসএবিলিটি হচ্ছে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন হওয়া সত্ত্বেও কোনো বাচ্চা যদি লিখতে, পড়তে, অর্থাৎ রিডিং রাইটিং এর ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, কোনো নতুন তথ্য তাদেরকে দেওয়া হলো, সেই তথ্য বুঝতে তার যদি সমস্যা তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি লার্নিং ডিসএবিলিটি। এবার এই লার্নিং ডিসএবিলিটির মধ্যে কি কি রয়েছে সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করবোই, যেটা আমাদের এই আজকের পড়ার মেন টপিক। তবে এই যে ডিসএবিলিটি নিয়ে বলতে গেলে আমাদেরকে যে কয়েকটা কথা আমাদের আলোচনা করতেই হয়, সেটা হচ্ছে RPWD অ্যাক্ট। RPWD অ্যাক্ট মানে কি? রাইট অফ পারসন উইথ ডিসএবিলিটি অ্যাক্ট। রাইট, আর ফর রাইট অফ পারসন উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট। আমাদের যে প্রতিবন্ধকতাযুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তাদের অধিকার সুরক্ষার আইনই হচ্ছে এই RPWD অ্যাক্ট। এর মাধ্যম দিয়ে কি শিক্ষা, কর্মসংস্থান, বিভিন্ন জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের, মানে প্রতিবন্ধী ব্যক্তিদের তারা যাতে বৈষম্যহীন জীবনযাপন করতে পারে, তারা যাতে সঠিক অধিকারটা পায়, তার জন্যই এই RPWD অ্যাক্ট। এবার এই RPWD অ্যাক্টে কি কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে মেনলি আমাদের শিক্ষা এবং কর্মসংস্থানের উপর জোর দিয়েছে। আমাদের সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য কমপক্ষে 4% আসন রিজার্ভেশন থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মানে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে 5% আসন রিজার্ভেশন থাকবে। টাইপস অফ ডিসেবিলিটি ছিল 7টা, 7 নাম্বার অফ ডিসেবিলিটিস প্রথমে ছিল। পরবর্তীকালে এখানে আইনের মাধ্যমে বাড়িয়ে টোটাল 21, মানে 21 রকম ডিসেবিলিটিটাকে এই RPWD অ্যাক্টের আওতায় আনা হয়েছে। এবং এর মধ্যে যেমন আমরা বললাম দৃষ্টিশক্তিহীন, শ্রবণ প্রতিবন্ধকতা রয়েছে, তার সাথে সাথে যে লার্নিং ডিসেবিলিটিস গুলো রয়েছে সেগুলো তো রয়েছেই, তার সাথে সাথে অ্যাসিড আক্রান্ত, থ্যালাসেমিয়ার মতো দীর্ঘস্থায়ী যে অসুস্থতাগুলোকেও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। রিজার্ভেশন গুলো যে তারা পাবে, সেক্ষেত্রে
এই যে প্রতিবন্ধকতার পার্সেন্টেজটাকে ধরা হয়েছে 40%-এর ওপরে যারা রয়েছে তাদেরকে কিন্তু এই বিশেষ প্রতিবন্ধকতাযুক্ত মানুষের মধ্যে ফেলা হয়েছে। তাদের পার্সেন্টেজটা হবে অবশ্যই 40%-এর উপরে, এবং সেখানে যদি 40%-এর ওপরে থাকে তবেই তারা কিন্তু বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধাগুলো পাবে। এই 2016 সালে এই আরপিডব্লিউডি অ্যাক্টটা 2016 সালে তৈরি করা হয়েছিল, কিন্তু এটা যদি ইমপ্লিমেন্টেশনের কথা আমরা দেখি তাহলে 2017 সালের 19th এপ্রিল এই একটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়। আরপিডব্লিউডি অ্যাক্টে কাদের কথা বলা হয়েছে, যে প্রতিবন্ধীরা যারা রয়েছে বা যারা বিশেষ অক্ষমতাযুক্ত যে সমস্ত মানুষ রয়েছেন বা বাচ্চারা বা শিক্ষার্থীরা রয়েছে তাদের অধিকার রক্ষার জন্য আরপিডব্লিউডি অ্যাক্ট, যেটা 2016 সালে তৈরি করা হয় এবং 2017 সালের ইমপ্লিমেন্টেশন শুরু হয়। সেখানে প্রথমে বলা হয়েছিল যে টাইপস অফ ডিসেবিলিটিস ছিল 7 প্রথম দিকে, তারপর সেটাকে বাড়িয়ে কত করা হয় 21 টাইপ অফ ডিসেবিলিটিকে এর অন্তর্ভুক্ত করা হয়, যেখানে অ্যাসিড অ্যাটাক থেকে শুরু করে থ্যালাসেমিয়ার মতো রোগগুলো রয়েছে। আর এখানে সাধারণত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে রিজার্ভেশনের কথা বলা হয়েছে, যেখানে প্রথমে হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 4% রিজার্ভেশন থাকতে হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে 5% রিজার্ভেশন মাস্ট। লার্নিং ডিসেবিলিটি গুলোর কথা বলতে গেলে আমার একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এসএলডি। এসএলডি মানে কি? স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস। এই স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস গুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি কি আছে তার মধ্যে? একটা হচ্ছে রিডিং ডিসেবিলিটিস, মানে যাদের ক্ষেত্রে পড়তে সমস্যা, যখন তাকে রিডিং পড়তে বলা হচ্ছে সে রিডিং পড়তে পারছে না, বাচ্চাটা বিভিন্ন বর্ণগুলোকে ঠিকঠাক ভাবে চিনতে পারছে না, বারবার তাদেরকে শেখানো হচ্ছে আময় আমি, সে এই আমি বানানটাকে ঠিকঠাক ভাবে নতুন করে এটাকে শিখতে পারছে না, বা তারপর তাকে যখন ধরা হচ্ছে তখন সে আর বলতে পারছে না। এরকম ছোট ছোট জিনিসগুলোকে যে সমস্যা, রিডিংটাকে বারবার তাদেরকে পড়িয়ে মুখস্থ মতো করে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও সে পড়তে পারছে না রিডিং গুলোকে। প্রত্যেকটা যে আলাদা আলাদা আমাদের বাংলা বর্ণমালায় বর্ণ রয়েছে বা ইংরাজির ক্ষেত্রে রয়েছে, সেগুলোকে তারা আলাদা করে চিনতে বা বুঝতে পারছে না, সেগুলোই হচ্ছে রিডিং ডিসেবিলিটিস। আর কি? রাইটিং ডিসেবিলিটিস, যেটা আমরা বলছিলাম। রাইটিং ডিসেবিলিটিস এর ক্ষেত্রে তারা ক্যাপিটাল লেটার স্মল লেটারকে মিশিয়ে ফেলছে। মানে যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, দিস ইজ এ পেন, দিস ইজ আ পেন, এবার এটাকেই যদি কেউ যার রাইটিং ডিসেবিলিটি রয়েছে সে হয় সে বিষয়টাকে কিরকম ভাবে লিখছে, টি এইচ একটা ছোট হাতে লিখে ফেললো। এই যে মাঝে যে গ্যাপ গুলো যেগুলো আমরা দিই, যার ফলে লেখাটাকে পড়তে সুবিধা হয় বা আমরা বুঝতে পারি কি লিখেছি, বা যে কোনো আমাদের ছোট থেকে লেখা শেখানো হয় যে আমরা যখন কোনো কোনো সেন্টেন্স লিখবো সেখানে যে প্রত্যেকটা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোর মাঝখানে একটা করে গ্যাপ দেবো, কিন্তু এগুলোর ক্ষেত্রে যারা এরকম হয় তাদের ক্ষেত্রে কোনো গ্যাপ থাকে না, বা তারা হঠাৎ করে একটা ক্যাপিটাল লেটার লিখে ফেললো, হঠাৎ করে আবার সব ক্যাপিটাল লেটার লিখতে লিখতে স্মল লেটার লিখে ফেললো, এইরকম বিষয়গুলো থাকে। তাহলে সেটা হচ্ছে রাইটিং ডিসেবিলিটিস। আর কি থাকে? আর হচ্ছে ম্যাথ ডিসেবিলিটিস থাকে। ম্যাথ ডিসেবিলিটিস এর মধ্যে রয়েছে তারা মানে বিভিন্ন রকম গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো করতে পারেনি, যে যোগ ভাগ গুণ বিয়োগ সংখ্যা তত্ত্ব সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না, তারা সংখ্যাগুলোকে বারবার তাদেরকে ওই যে 1 থেকে 50 বা 1 থেকে 100 পর্যন্ত পড়ানো হচ্ছে, কিন্তু তারপরেও তারা সেই প্রত্যেকটা যে 1 2 3 4 বা 1 2 3 4 সেগুলোকে চিনতে পারছে না, সঠিকভাবে লিখতে পারছে না, পড়তে পারছে না, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ম্যাথ ডিসেবিলিটিস। তারা সাধারণ যে যোগ বিয়োগ গুলো রয়েছে যেগুলো আমরা মুখে মুখে করতে পারি, বাজার বা দোকানে গেলে আমাদের যে যোগ বিয়োগ গুলোর প্রয়োজন হয় সেইগুলোকেও তারা করতে পারছে না, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ম্যাথ ডিসেবিলিটিস। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একদম সরাসরি আমরা যে লার্নিং যে ডিসেবিলিটিস গুলো রয়েছে সেগুলোকে নিয়ে এবার আমরা ডিটেলে আলোচনা করব। প্রথমে যেটা পড়বো আমরা ডিসলেক্সিয়া, যেটার সাথে আমরা সকলে পরিচিত। ডিসলেক্সিয়াটা কি? ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসেবিলিটিস, বা যাদের ক্ষেত্রে রিডিং প্রবলেম আছে। কিরকম? তারা একটা বানান করতে পারে না, স্পেলিং করে যে তারা উচ্চারণ করবে, তারা যে কোনো শব্দ পড়তে, শব্দ বুঝতে, বাক্য সাজাতে যাদের সমস্যা হয়,
এবং তার সাথে সাথে সে যে অক্ষরগুলো ঠিকঠাক চিনতে পারছে না। অক্ষরগুলোকে আমরা বারবার শেখাচ্ছি, এটা অ বা এটা আ কি এটা ক, বারবার শেখানোর পরেও সে অক্ষরটা যদি না চিনতে পারে, তখন সেটাকে বলা হয় ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল লাইফ লং ডিফিকাল্টি উইথ রিডিং, রাইটিং অ্যান্ড স্পেলিং। যাদের ক্ষেত্রে রিডিং সমস্যা রয়েছে, স্পেলিং সমস্যা রয়েছে, সেটাই হচ্ছে ডিসলেক্সিয়া। ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়াটা কি? ডিসগ্রাফিয়া হচ্ছে একটা নিউরোলজিক্যাল কন্ডিশন বা নিউরোলজিক্যাল লার্নিং ডিসএবিলিটিস। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে বাচ্চাটার রাইটিং স্কিলের সমস্যা রয়েছে, মানে মেনলি তোমার হ্যান্ড রাইটিং, মানে যেটা আমি বলছিলাম একটু আগেই ওখানে, যে আমরা যখন কোনো সেন্টেন্সকে লিখি তখন সেখানে প্রত্যেকটা ওয়ার্ড লেখার পর একটা গ্যাপ দিই, বা প্রথম অক্ষরটাকে ক্যাপিটালে লিখি, তারপর বাকিগুলো স্মল লেটারে লিখি। যেখানে কোনো নাম বোঝালে নামের ক্ষেত্রে আমরা প্রথমটা ক্যাপিটালে লিখি, তারপর স্মল লেটারে লিখি। কিন্তু যাদের ক্ষেত্রে এই ডিসগ্রাফিয়ার সমস্যা রয়েছে, তারা কিন্তু সেইগুলো আইডেন্টিফাই করতে পারে না। তাদের ক্ষেত্রে কি হয়, সেখানে মানে এখানেই তাদের সেই রাইটিং স্কিল, হ্যান্ড রাইটিং, স্পেলিং এর ক্ষেত্রে তাদের সমস্যা হবে। বারবার তাদেরকে আমরা শেখাবো, তারপরেও তারা একই ভুল করতে থাকবে। সেগুলোই হচ্ছে ডিসগ্রাফিয়া। এবং তাদের লেখার ক্ষেত্রে ভীষণ স্লো, মানে এতটাই স্লো, তারা লিখতে চাইবে না, বারবার তাদেরকে বলার পরেও তারা লিখবে না। আমরাও হয়তো অনেক সময় ক্লাস করাতে গিয়ে দেখি যে একটা বাচ্চা লিখতেই চায় না। এবং লিখতে চায় না মানে কি, তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, সেই কারণে সে লিখতে চায় না। আবার অনেক বাচ্চা আমরা লিখতে দিলে তারা হয়তো লেখে, দেখে দেখে লিখে দিচ্ছে, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে তার লেখাটা ঠিকঠাক হচ্ছে না, লেখার মাঝখানে গ্যাপ নেই, যেন মনে হচ্ছে অ্যালফাবেট গুলোকে পরপর পরপর বসিয়ে দিয়ে গেছে। তো সেটাই হচ্ছে ডিসগ্রাফিয়া। তারপর আমরা কি পড়বো? ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া হচ্ছে কি? ম্যাথস প্রবলেম। যাদের ক্ষেত্রে অঙ্কের সমস্যা রয়েছে বা ম্যাথস ডিসএবিলিটি রয়েছে, তাহলে ডিসক্যালকুলিয়া হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটিস দ্যাট এফেক্টেড এ পারসন ডিসএবিলিটি আন্ডারস্ট্যান্ড নাম্বার অফ ম্যাথ বেসড ইনফরমেশন। সেটাকে বলা হয় ম্যাথ ডিসলেক্সিয়া। অনেক সময় যে ডিসক্যালকুলিয়াটাকে আমরা ম্যাথ ডিসলেক্সিয়াও বলতে পারি। এবার এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবসময় যে বাচ্চাটা মানে তার ইন্টেলিজেন্স কম আছে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যাচ্ছে তার ইন্টেলিজেন্স ভালো আছে, সে বিভিন্ন অন্য সমস্যাগুলো সমাধান করতে পারছে, অন্য অন্য সাবজেক্টগুলো সে যথেষ্ট ভালো করে করতে পারছে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তার সমস্যা রয়েছে। মানে তার কি দেখা যাচ্ছে, সামান্য সেই যোগ বিয়োগ গুণগুলোকে করতে পারছে না, যেগুলো আমরা মুখে মুখে সাধারণত যোগ বিয়োগ গুণগুলো যেগুলো বাচ্চাদের করে ফেলি, সেগুলো তারা করতে পারছে না। যে সূত্রগুলো মেনে বিভিন্ন অঙ্কগুলো হয় সেগুলো তারা করতে পারছে না। যেমন আমরা যদি সরলের ক্ষেত্রে যে রুলগুলো রয়েছে, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে অফের কাজ করতে হবে, তারপরে ডিভিশন হবে, তারপরে মাল্টিপ্লিকেশন হবে, তারপর সাবট্রাকশন, অ্যাডিশন হবে, তারপর সাবট্রাকশন হবে। কিন্তু এই যে ফর্মুলাগুলো সেগুলো তারা মনে রাখতে পারে না। সেগুলোর ক্ষেত্রে তাদের একটা সমস্যা রয়েছে। যে টাকা পয়সা গোনার ক্ষেত্রে তাদের একটা সমস্যা। তারপরে ঘড়ি দেখে তাদের সময় বলতে তারা পারে না। তারা লেফট রাইট এর যে আমাদের যে ডিরেকশন গুলো রয়েছে সেই ডিরেকশন গুলো তারা দিতে পারে না। এই সমস্ত সমস্যা যাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসপ্রেক্সিয়া, ডিসপ্রেক্সিয়াটা কি? ডিসপ্রেক্সিয়া হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্ট কন্ডিশন দ্যাট এফেক্টস ফিজিক্যাল মুভমেন্টস, মানে যে আমাদের যে নড়াচড়াগুলোর ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায়, তাহলে ফিজিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে এখানে একটা সমস্যা দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে কোঅর্ডিনেশন, মানে আই কন্ট্যাক্ট, কিভাবে উত্তর দিতে হবে, মানে কিভাবে যোগাযোগটা করবে একে অপরের সাথে। আর একটা হচ্ছে মোটর প্ল্যানিং এর ক্ষেত্রেও সমস্যা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ডিসপ্রেক্সিয়া। তাহলে ডিসপ্রেক্সিয়ার ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো সাধারণত দেখতে পাই সেটা হচ্ছে দৌড়ানোর ক্ষেত্রে, জাম্প করার ক্ষেত্রে, টাইপিং করার ক্ষেত্রে, মানে কোনো বাইক চালানোর ক্ষেত্রে তাদের একটা ভয় থাকে। গ্রস মোটর স্কিল, গ্রস মোটর স্কিল মানে হচ্ছে যেগুলোর ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বডিটাকে নড়াচড়া করাতে হয়, যেমন হচ্ছে জাম্পিং, রানিং, রাইডিং এ বাইক, এগুলোর ক্ষেত্রে। আর ফাইন মোটর স্কিল মানে হচ্ছে যেগুলোর ক্ষেত্রে খুব সূক্ষ্ম কাজ করা যায়, যেমন ছুঁচে সুতো পরানো, এই যে আমরা পেন দিয়ে লিখছি, এই যে সূক্ষ্ম কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল। মানে রিডিং, রাইটিং থেকে শুরু করে টাইপিং এর ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই সমস্ত কিছু আমরা ডিসপ্রেক্সিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মানে আমরা কখনো কখনো দেখতে পাই যে তারা সঠিক যে স্পিচ গুলো, সঠিক মানে ক্লিয়ার স্পিচ দিতে সমস্যা হচ্ছে, যেগুলো ঠোঁটের ক্ষেত্রে এবং জিভের ক্ষেত্রে যে ডিফিকাল্টিস কিছু লক্ষ্য করা যায়, মানে স্পিচ দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়, সেগুলোকেও কিন্তু আমরা এই ডিসপ্রেক্সিয়ার ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। তাহলে ডিসপ্রেক্সিয়া হচ্ছে
নিউরো ডেভেলপমেন্ট কন্ডিশন দ্যাট এফেক্টস ফিজিক্যাল মুভমেন্ট, কোঅর্ডিনেশন আর মোটর প্ল্যানিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি করে, সেটাই হচ্ছে ডিসপেক্সিয়া। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিসফেসিয়া। ডিসফেসিয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম। Dysphasia is an acquired language disorder caused by brain damage that impairs the ability to speak, understand, read or write। মানে যেগুলোর ক্ষেত্রে আমাদের লিখতে, পড়তে, বলতে, কথা বলতে সবকিছুতে সমস্যা তৈরি হয়, সেটাই হচ্ছে ডিসফেজিয়া। এগুলো সাধারণত আমরা 6 থেকে এই 0 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। তার কারণ হচ্ছে 0 থেকে 6 অর্থাৎ এই বয়সটাই বাচ্চাদের কিন্তু ব্রেনের বিকাশ সব থেকে বেশি হয়। এই সময় যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড সমস্যাগুলো কিন্তু তার ক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারি যে তার মধ্যে সেই ধরনের কোনো সমস্যা তৈরি হচ্ছে নাকি। এছাড়া আমরা আরো কিছু ডিসেবিলিটিস নিয়ে আলোচনা করব। তাহলে যেগুলো আমরা লার্নিং, যেগুলো ডিসেবিলিটিস যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়ে নিলাম অলরেডি। এছাড়া আরো কিছু ডিসেবিলিটিস রয়েছে, সেগুলোকে নিয়ে আমরা পড়ব। এপিডি। এপিডি মানে কি? এপিডি হচ্ছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার এটাও একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন দ্যাট এফেক্টেড হাউ দ্য ব্রেন আন্ডারস্ট্যান্ড স্পিচ। মানে আমি যে কথাটা বলছি সেই কথাগুলো আমার মস্তিষ্ক সঠিকভাবে বুঝতে পারছে কিনা, সেটাই হচ্ছে আমার এপিডি বা অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। মানে আমার কানে শোনার ক্ষমতা রয়েছে, আমি কানে সবকিছু শুনতে পাচ্ছি, কিন্তু আমার মস্তিষ্ক সঠিকভাবে সেটার ব্যাখ্যা করতে পারছে না। মানে মস্তিষ্ক যদি সঠিকভাবে না করতে পারে, তখন সেটা হচ্ছে এপিডি। তারপর হচ্ছে এলপিডি। এলপিডি কি? এলপিডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার মানে কি বলছে? এটা হচ্ছে a specific type of learning disabilities that impact the brain's ability to interrupt and make sense or spoken or written language। মানে আমরা মৌখিক ভাষা বুঝতে সমস্যা, আর কি আমরা যখন নিজেরা কথা বলি নিজের কথাটাকে গুছিয়ে বলতে সমস্যা। মানে যাদের ক্ষেত্রে এই মানে গুছিয়ে বলতে সমস্যা তৈরি হয়, গুছিয়ে বলতে পারে না, তাদের ক্ষেত্রে হচ্ছে এলপিডি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার আমরা দেখতে পাই। অটিজমটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা স্নায়বিক বিকাশজনিত সমস্যা। এটা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশকে প্রভাবিত করে। অটিজমও এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার দ্যাট এফেক্টস দ্য নর্মাল ডেভেলপমেন্ট অফ ব্রেন। মানে যেটা আমাদের ব্রেনের সঠিক বিকাশকে হতে দেয় না। তার মানে এটা হচ্ছে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ, মস্তিষ্কের বা আমাদের যে ব্রেন রয়েছে তার যে ডেভেলপমেন্ট অর্থাৎ স্বাভাবিক বিকাশ রয়েছে, সেই বিকাশকে এরা প্রভাবিত করে। মানে বিকাশটা ঠিকভাবে হয় না, যার ফলে কি হয়, আক্রান্ত ব্যক্তি কি হয়, একে অপরের সঙ্গে ভালো করে ইন্টারাক্ট করতে পারে না, তার কোঅর্ডিনেশনের সমস্যা থাকে, তার আচরণে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়, সে অন্যের সাথে মেলামেশা করতে পারে না, সে নিজেকে সবসময় গুটিয়ে রাখে, সেটাই হচ্ছে অটিজম। তাহলে অটিজমের ক্ষেত্রে অটিজম হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, যেটা আমাদের ব্রেনকে মানে ব্রেনের যে নর্মাল যে ডেভেলপমেন্ট রয়েছে সেটাকে ডিলে করিয়ে দেয় বা সেটা ডেভেলপমেন্টে ঠিকঠাকভাবে হয় না, যার ফলে আমাদের কি যে কমিউনিকেশন একটা সমস্যা হয়, আমি কোঅর্ডিনেশনের সমস্যা হয়, আমার যে ইন্টারাকশনের সমস্যা হয়, আমার বিহেভিয়ারের সমস্যা হয়, সেটাই হচ্ছে কি অটিজম। এবং অটিজমের ক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে সামাজিক যোগাযোগে তার সমস্যা রয়েছে, অর্থাৎ একে অন্যের সাথে ভালো করে ইন্টারাক্ট করতে পারছে না, বন্ধুদের সাথে কোঅর্ডিনেশনের সমস্যা তৈরি হচ্ছে, আচরণগত সমস্যা তো তার বিহেভিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। আর একটা যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এডিএইচডি। এডিএইচডিটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা কি? এটাও একটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার দ্যাট বিংস ইন চাইল্ডহুড। মানে সেটা আমরা ছোটবেলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে এরা অতি সক্রিয় হয়ে পড়ে, কখনো কখনো অতি সক্রিয় থাকে, কখনো কখনো হচ্ছে অমনোযোগী হয়ে পড়ে ক্লাসে। আবেগ প্রবণতা যে ধারাবাহিক লক্ষণগুলো, দৈনন্দিন কাজকর্ম সম্পর্কের ক্ষেত্রে এগুলো মানে এগুলোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়। এরা এরা সাধারণত মানে কি বলবো, যে কোনো নির্দেশ যখন কেউ দিচ্ছে তখন সেই নির্দেশগুলোকে মানতে পারে না, কখনো কখনো এদের মধ্যে খুব অতি সক্রিয়তা থাকে, কখনো আবার কোনো বিষয়ে এদের আগ্রহই থাকে না। 12 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায়। এরা
সাধারণত বাড়িতে বা বিভিন্ন জায়গায় স্কুলের ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে, যেমন হচ্ছে অসাবধানতা বশত নিজের যে জিনিসপত্র রয়েছে, আমরা একটা বাচ্চার ক্ষেত্রে দেখি পেন্সিল, ইরেজার, শার্পনার মাঝে মাঝে হারিয়ে ফেলছে, খাতা হারিয়ে ফেলছে, ছটফট করা, স্থির হয়ে বসতে না পারা, অতিরিক্ত চঞ্চলতা, এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আজকে আমরা সম্পূর্ণ ডিসেবিলিটি নিয়ে আলোচনা করলাম, যেগুলো সাধারণত ইন্টারভিউ রেসপেক্টে বা টেটের রেসপেক্টে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি কোনো বিষয়ে তোমরা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা সকলকে, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।